হ্যালো অ্যানিমে এক্সপ্লোরার্স, আজ আমরা এক্সপ্লেইন করব বিশ্বের জনপ্রিয় নোভেল মানহুয়া সিরিজের অ্যানিমে অ্যাডাপশন, যার প্রত্যেকটা প্লট এবং প্রত্যেকটা মোমেন্টে থাকবে চোখ ধাঁধানো রহস্যে ঘেরা লেজেন্ডারি গল্প। তো চলুন প্রবেশ করা যাক সেই রহস্যে ঘেরা জগতে। গল্পের শুরুতেই আমরা একজন গর্ভবতী মহিলাকে দেখি, যার পেট চিরে এক ডেমনিক ক্রিয়েচার বের হয়, যাকে থামাতে আমাদের মূল চরিত্র সেখানে ছুটে যায়। কিন্তু সেই ক্রিয়েচার এতটা পাওয়ার্স নিয়ে জন্মাবে তা আমাদের মূল চরিত্রের জানা ছিল না। ক্রিয়েচারের এক হিটেই আমাদের মূল চরিত্র গভীরভাবে আহত হয়ে সেখানেই মারা যায়। কিন্তু না, মূল চরিত্রের মৃত্যু হয়ে গল্পটা এখানেই শেষ হয় না। গল্প তো সবে মাত্র শুরু। মূল চরিত্রের আত্মা মাল্টিভার্সের ডাইমেনশনস অতিক্রম করে পৌঁছে যায় এক আকস্মিক জগতে, যেখানে তার চোখ খুলতেই সে নিজেকে ডেস্কের সামনে আবিষ্কার করে আর ভেবে আমার সাথে এটা কি হলো, এটা কি কোনো দুঃস্বপ্ন ছিল? তখনই তার নজর যায় সামনে থাকা বন্দুকের ওপর, যা দেখে সে আটকে উঠে। আমরা চারিপাশে রক্তে মাখা পরিবেশ দেখি, যেখানে তার মাথায় স্পষ্টত একটা ছেদ ছিল, যা দেখে মনে হচ্ছিল সে নিজের মাথায় নিজেই গুলি চালিয়েছে। আর কিছু পুরনো স্মৃতি তার মাথায় ট্রমার মতো করে ঘুরছিল, যেখানে একটা শব্দ তো স্পষ্ট ছিল, ক্লেন। এতে সে প্যানিক হয়ে ভাবে, ক্লেন কে? ক্লেন? তখনই আয়নাতে নিজের চেহারা দেখে সে থমকে যায়, কেননা এটা তো সে নয়। আর ভাবে, তাহলে কি আমি ট্রান্সমিগারেট হয়ে গেছি? যারা জানেন না ট্রান্সমিগারেট কি, তাদের জন্য বলছি। ট্রান্সমিগারেট হলো এক দেহ বা জগৎ থেকে অন্য দেহ বা জগতে আত্মার স্থানান্তর। সিন চলে যায় কোনো এক প্রাসাদে, যেখানে কিছু পুলিশরা ইনভেস্টিগেট করে বলে দুজন মারা গেছে, এর মধ্যে একজন ওয়েলস আর অপরজন নায়া। তারা দুজনই হিস্টোরি নিয়ে গ্র্যাজুয়েশন শেষ করেছে। এখানকার পরিবেশ ও প্রমাণাদির ভিত্তিতে এটা শিওর যে তারা সুইসাইড করেছে। সিন আবারও ক্লেইনের দিকে আসে, যে একটা ডায়েরি খুলে ভাবছিল 29 মে 1379। ওয়েলস আমাকে বলেছিল সে একটা অ্যানশিয়েন্ট ডায়েরি পেয়েছে, আর 20 জন আমরা সেই ডায়েরির প্রথম পৃষ্ঠা পড়ি। ডায়েরিটা পড়ে আমরা এতটুকু বুঝতে পারি যে এই ডায়েরিটা ফোর্থ অ্যাপোচ ফ্যামিলির, যার নাম আন্টিগোনাস। অতঃপর জুন 21, 22, 25 আমরা আন্টিগোনাস সম্পর্কেই পড়ি। এরপর আসে ব্ল্যাক এম্পেরর, টুডর ডাইনাস্টি অ্যান্ড হর্নেকাইস মাউন্টেইনস। আমাদের সময়টা বেশ ভালোভাবেই কাটছিল, কিন্তু আকস্মিকভাবে 26 জুন আমাদের পড়া সেই অদ্ভুত বিষয় বাস্তবে ঘটতে থাকে। আর আজ 28 জুন আমি সহ যারা এটা পড়েছে সকলেই মারা যাবে। এগুলো পড়ে আমাদের মূল চরিত্র ভাবতে থাকে, ক্লেইন এগুলো কেন লিখলো আর তার সাথে কি বা ঘটেছিল। তখনই পাশের রুম থেকে কারো হেঁটে আসার শব্দ শোনা যায়। এতে সে হকচকিয়ে সেখানে থাকা রক্তে ভেজা ডায়েরি ও বন্দুক সহ সবকিছু ঢেকে ফেলে। আমরা দেখি পাশের রুম থেকে যে এসেছিল সে আর কেউ না, তারই ছোট বোন মেলিসা মোরেট্টি। সে এসেই বলে, ক্লেইন তুমি কি কালো রাজ্যকে বই পড়ছিলে? ক্লেইন বলে, হ্যাঁ কিছুটা এরকমই, আমি পড়তে পড়তে টেবিলেই ঘুমিয়ে গিয়েছিলাম। এতে তার বোন তেমন একটা রিয়েক্ট না করেই সেখান থেকে চলে যায়। আর ক্লেইন আয়নাতে নিজেকে দেখে ভাবে, আমার মাথায় গুলি লেগেছিল, কিন্তু ট্রান্সমিগারেট অর্ডার কারণে তা পুরোপুরি হিল্ড হয়ে গেছে। আমি জানি না এটা আসলেই এই বডির পুরনো মালিকের সুইসাইড ছিল কিনা। তার ব্রেইনে থাকা কিছু গুরুত্বপূর্ণ তথ্য হারিয়ে গেছে, কিন্তু যতটুকু মনে আছে তার ভিত্তিতে আমি এতটুকু তো শিওর যে এসব শুরু হওয়ার কারণটা সেই অ্যানশিয়েন্ট ডায়েরি। আমি সেই ভাগ্য পরিবর্তনের রিচুয়াল পারফর্ম করার আগ পর্যন্ত তো সবকিছু স্বাভাবিকভাবেই যাচ্ছিল। হঠাৎ মেলিসা ক্লেইনকে ডাকে, যার শব্দ ক্লেইন হকচকিয়ে ওঠে। মেলিসা বলে, আমি স্কুলে যাচ্ছি, ব্রেডগুলো খেয়ে নাও, আর বাইরে গেলে আসার সময় বেকারি থেকে ব্রেড নিয়ে এসো। এটা বলেই সে ক্লেইনকে বিদায় জানিয়ে স্কুলে চলে যায়। ক্লেইন ও মেলিসাকে বিদায় জানায় আর দীর্ঘশ্বাস ফেলে মনে মনে বলে, সরি মেলিসা, বাট আমাদের হয়তো আর দেখা নাও হতে পারে। সিন চলে যায় বেকারি শপে। ক্লেইন কিছু ব্রেডস কিনে নেয় আর হঠাৎ সে লক্ষ্য করে কেউ একজন তাকে ফলো করছে। এতে সে শপে থাকা ভদ্র মহিলাকে বিদায় জানিয়ে সেখান থেকে বেরিয়ে যায়। আমাদেরকে ক্লেইনদের পুরো শহরটা দেখানো হয়, যার নাম টিনজেন সিটি অফ ল এন্ড কিংডম। এখানকার পরিবেশ দেখতে আপনাদের কাছে অদ্ভুত
লাগতে পারে, আর অদ্ভুত লাগাটাও স্বাভাবিক, কেননা এই দং হওয়ার সাল দেখানো হয়েছে 1379। তো ক্লেইন নিজের মতো করে ভাবতে ভাবতে শহরের মাঝ দিয়ে হেঁটে যাচ্ছিল। তখনই তার পকেট থেকে একটা কয়েন ড্রপ করে, যা উঠাতেই সে তার পেছনে কারো ছায়া দেখতে পায়। এতে সে তৎক্ষণাৎ কোট থেকে রিভলভার বের করতে নেয়, কিন্তু তার আগেই লোকটা তার দিকে পোস্টার ধরে বলে, স্যার, আজ সন্ধ্যায় আমাদের একটি সার্কাস ইভেন্ট হবে, আশা করি আপনিও আসবেন। ক্লেইন প্রথমত আশেপাশে নজর বুলিয়ে নেয়, অতঃপর ধন্যবাদ বলে সেখান থেকে চলে যায়, কেননা তার সিক্স সেন্স তাকে বলছিল কেউ তো আছে যে তার ওপর নজর রাখছে। আমরা দেখি হ্যাঁ, আসলেই কিছু লোকজন তার ওপর নজর রাখছিল, আর এসব বুঝতে পেরে সে কোনো এক টেন্টে কভার নিয়ে নেয়। যে টেন্টটা ছিল একজন ট্যারোট উইচের। উইচ বা ডাইনি তার উদ্দেশ্যে বলে, আসো, আমি তোমাকে পথ দেখাবো। আমরা টেন্টের বাহিরের সিন দেখি। ফলো করতে থাকা এক লোক অপর লোককে দেখে পালিয়ে যায়। ডাইনি আবারও ক্লেইনের উদ্দেশ্যে বলে, তুমি প্রথম যে আমার টেন্টে এসেছে, তাই তুমি ডিভাইন গাইডেন্স সম্পূর্ণ ফ্রিতে পাবে। এতে ক্লেইনও সেখানে গিয়ে বসে পড়ে, আর ডাইনির দেওয়া কার্ডগুলো ফেচ করে সামনে রাখে। ডাইনি জিজ্ঞাসা করে, তুমি কি জানতে চাও? ক্লেইন বলে, আমার অতীত, বর্তমান এবং ভবিষ্যৎ। ডাইনি ঠিক আছে বলে ক্লেইনের সামনে 3টা কার্ড রাখে, আর বলে, প্রথমটা তোমার অতীত, দ্বিতীয়টা তোমার বর্তমান, আর তৃতীয়টা তোমার ভবিষ্যৎ। তো মিস্টার, প্রথমে তুমি কি জানতে চাও, অতীত, বর্তমান না ভবিষ্যৎ? ক্লেইন বর্তমান বলে মাঝের কার্ডটা বেছে নেয়, আর ডাইনি সেই কার্ড তুলে বলে, দ্য ফুল। এটা ট্যারোটের 0 নম্বর কার্ড, আর ট্যারোটে দ্য ফুল মানে হচ্ছে এক নতুন যাত্রার শুরু, যেখানে সীমাহীন সম্ভাবনা ও অজানা ভবিষ্যৎ অপেক্ষা করছে। তখনই টেন্টে কারো আসার আভাস পেয়ে ক্লেইন সেখান থেকে পালিয়ে যায়, আর যে তাকে ফলো করছিল সে জাস্ট একটা রহস্যময় হাসি দেয়। সিন কাট হয়। ক্লেইন কিছু তালিসমান হাতে নিয়ে ভাগ্য পরিবর্তনের মন্ত্র জপতে থাকে, কিন্তু রিচুয়াল শেষ হওয়ার পরও সেখানে কোনো ধরনের প্রতিক্রিয়া লক্ষ্য করা যাচ্ছিল না। এতে সে হতাশ হতেই নিবে, তখনই তার মাথায় ভারী মাত্রায় পেইন শুরু হয়। আমরা তার পুরো বডিতে লাল আবরণের এনার্জি ফ্লো হতে দেখি, আর সে চিৎকার করে অন স্পটে বেহোশ হয়ে যায়। কিছুটা সময় অতিবাহিত হওয়ার পর যখন তার চোখ খোলে, তখন সে নিজেকে এক অজানা ডাইমেনশনে আবিষ্কার করে। চারিপাশে চোখ বুলানোর পর সে কিছু বুঝে উঠবে, তার আগেই ওখানে থাকা 2টা এনার্জি বল হঠাৎ করেই অ্যাক্টিভেট হয়ে যায়। আমাদের একটি মেয়েকে দেখানো হয় যে ভাঙ্গা আয়নার সামনে দাঁড়িয়ে বলে, আরাইজ। তার আরাইজ বা জাগো বলার সাথে সাথেই সিন চলে যায় সমুদ্রের মাঝে। আমরা ক্যাপ্টেনের হাতে থাকা ম্যাজিক্যাল আর্টিফ্যাক্টও এনার্জি ফ্লো হতে দেখি, আর সেই এনার্জিতে কনভার্ট হয়ে তারা চলে আসে ক্লেইনের ডাইমেনশনে। দুজনেই চারিপাশটায় চোখ বুলিয়ে কিছু বুঝে উঠতে পারছিল না যে তারা হঠাৎ কোথায় চলে আসলো। তখনই ক্লেইন তাদের সামনে সুপ্রিম বিং আকারে প্রকট হয়, যেন সে মহাশক্তিধর কেউ। নীরবতা ভেঙে মেয়েটা জিজ্ঞাসা করে, স্যার, আপনি কি এই ডিভাইন রিয়েলম এর মাস্টার? ক্লেইন ভাবে, ডিভাইন রিয়েলম? জায়গাটাকে তো ডিভাইন রিয়েলম বলা যায় না, কেননা এখানে কোনো টেম্পল নেই। তার এটা বলার সাথে সাথেই সেখানে টেম্পল ক্রিয়েট হতে থাকে, আর এক নিমিষেই জায়গাটায় চেয়ার টেবিল ও ডিভাইন টেম্পল ঘটিত হয়। এগুলো দেখে ক্লেইন ভাবে, এটা কি আসলেই আমার পাওয়ার্স এর একটা অংশ, না চারিপাশে থাকা রহস্যময় কুয়াশার জন্য আমি হ্যালোসিনেট করছি? তার ভাবনার ব্যাঘাত ঘটিয়ে নীল চুলওয়ালা লোকটাও একই প্রশ্ন করে, কে আপনি, আর এই জায়গাটা কোথায়? প্রশ্ন শুনে ক্লেইনও গভীর চিন্তায় পড়ে যায় যে কে আমি কি ঝৌ মিংরুই না ক্লেইন? এগুলো ভাবতে ভাবতেই সে সিংহাসনে বসে বলে, তোমরা আমাকে বলতে পারো দ্য ফুল। নীল চুলওয়ালা লোকটা বলে, তো মিস্টার ফুল, আপনি কি করতে চান? ক্লেইন বলে, একটা চেষ্টা। মেয়েটা বলে, মিস্টার ফুল, আপনি কি সেই চেষ্টায় সফল হয়েছেন? তাহলে কি এখন আমরা ফিরে যেতে পারি? ক্লেইন বলে, অবশ্যই, যদি তোমরা ফর্মালি জিজ্ঞাসা করো তাহলে। মেয়েটা আনন্দিত হয়ে বলে, এটা একটা মিরাকেলের মতো, যা আমি সর্বদাই মনে রাখবো। তো মিস্টার ফুল, একজন বিয়ন্ডার হওয়ার জন্য আমার কি করা উচিত? ক্লেইন ভাবে, বিয়ন্ডার? আমি তো এর সম্পর্কে কখনো শুনিনি।
এটা বলেই গম্ভীর আওয়াজে বলে, এই প্রশ্নের জবাবটা তোমার সামনে বসা ভদ্রলোক দিবে। এতে লোকটাও ভাবে আমার উল্টো পাশে বসে থাকা মেয়েটা একজন লয়েনিয়ান নোবেল আর আমি একজন সামুদ্রিক। মিস্টার ফুল আমাদের একত্রে কিভাবে করলো? অতঃপর মেয়েটার উদ্দেশ্যে বলে, একজন বেয়ন্ডার হওয়ার জন্য তোমাকে অর্গানাইজেশন জয়েন করতে হবে, যেমন লর্ড অফ স্ট্রমস বা এভারনাইট ইত্যাদি। বেশিরভাগ লোকেরা তো এটা জানেই না যে বেয়ন্ডার্সরা এক্সিস্টও করে, কিন্তু আমরা আছি। আমরা সক্রিয়ভাবে লড়ে যাচ্ছি কালো শক্তির বিরুদ্ধে। মেয়েটা বলে, ঠিক আছে, কিন্তু আমি স্বাধীনতা হারাতে চাই না। অর্গানাইজেশন ছাড়া কি আর কোনো উপায় নেই? লোকটা বলে, হ্যাঁ আছে আমার কাছে দুটা সিকোয়েন্স 9 এর ফর্মুলা, যার মধ্যে একটা হলো সেইলর আর অপরটা হলো স্পেক্টর। ক্লেইন ভাবে তার কথা অনুযায়ী সে দু ধরনের সুপার পাওয়ার্স এর ব্যাপারে বলছে, যার পাওয়ার লেভেল সিকোয়েন্স 9। আমার এই গ্রেমিস সাথে ট্রান্সমিগ্রেশন এগুলো হয়তো কোনো না কোনো ভাবে বেয়ন্ডার পাওয়ার্স এর সাথে জড়িত। তখনই মেয়েটা তার জায়গা থেকে উঠে বলে, মিস্টার ফুল, ইন্টারাপশনের জন্য ক্ষমা চাচ্ছি, আমাদের কি আরো কিছু সাক্ষাৎ হওয়া সম্ভব? এতে নীল চুলওয়ালা লোকটাও উঠে দাঁড়ায় আর ঝুঁকে বলে, মিস্টার ফুল, আপনি গ্রেট পাওয়ার্স পজেস করেন যা আমাদের চিন্তা ভাবনারও বাহিরে, আর আমরা হয়তো কোনো ছোটখাটো বিষয়ে আপনাকে সাহায্য করতে পারি। ক্লেইন ভাবে নিয়মিত গ্যাদারিং বা দেখা করা আমার জন্য ভালো হবে না, আর কিছু একটা পরিকল্পনা করে বলে, ঠিক আছে, প্রত্যেক সোমবার দুপুর 3টায় আমরা আবারও একত্রিত হব। মেয়েটা বলে, তাহলে তো আমাদের সবারই একটা করে কোড নেম রাখা উচিত, কেননা আমরা কেউই কাউকে তার আসল নামে ডাকতে পারি না। তাদের কথা বলার মাঝেই ক্লেইনদের দরজায় কেউ একজন কড়া নাড়ে। এতে ডাইমেনশনে থাকা ক্লেইনের মাথায় পেইন শুরু হয়। মেয়েটা বলে, আমার নাম এখন থেকে জাস্টিস। লোকটা বলে, আমার নাম তাহলে হ্যাংড ম্যান। তাদের কথা বলার মাঝেই চারিপাশটা ভ্যানিশ হতে আরম্ভ করে, কেননা ক্লেইনের কাছে এখন এতটা এনার্জি ছিল না যে সে লম্বা সময় ধরে ডাইমেনশন ধরে রাখবে। সে কোনো রকম নিজেকে সামলে গম্ভীর সুরে বলে, ঠিক আছে, তাহলে আজকের গ্যাদারিংটা এখানেই সমাপ্ত হলো। এটা বলতেই গ্রেমিস্ট ভ্যানিশ হতে থাকে, সাথে জাস্টিস ও হ্যাংডম্যানও ভ্যানিশ হয়ে তাদের পূর্বের স্থানে ফিরে যায়। আর ফিরতেই জাস্টিসের মিরর ও হ্যাংডম্যানের ম্যাজিক্যাল আর্টিফ্যাক্ট ভেঙে যায়। এখানে বিষয়গুলো কিভাবে কি হলো বা কিভাবে কি ঘটলো তা আমাদের ভালোভাবে এক্সপ্লেইন করা হয়নি। পরবর্তী এপিসোডগুলোতে হয়তো তা আরো ক্লিয়ার হবে। আমরা ক্লেইনকে দেখি যে কড়ানাড়িত ব্যক্তিকে জিজ্ঞাসা করে, কে ওখানে? অপর পাশ থেকে উত্তর আসে, আমরা পুলিশ, দরজা খোল। এতে ক্লেইন তড়িঘড়ি করে রক্তে মাখা ডায়েরি ও রিভলভারটা লুকিয়ে ফেলে আর দরজা খুলে বলে, দুঃখিত, আমি ঘুমিয়ে পড়েছিলাম। অফিসার বলে, আবারও দেখা হয়ে ভালো লাগলো মিস্টার ক্লেইন। এতে ক্লেইন বুঝে যায় যে বাজারে তাকে ফলো করা ব্যক্তিটা সেই হবে। এই, তুমি হয়তো আমাকে স্টকার ভাবছো, কিন্তু আমি স্টকার না। আমার নাম লিওনার্ড আর আমি এই শহরের একজন পুলিশ। তুমি বলতে পারো আমি তোমাকে প্রোটেক্ট করছিলাম। এটা বলেই সে ভেতরে যেতে থাকে, যার প্রতিবাদে ক্লেইন কিছু বলতেই নিবে তখনই আরো একজন অফিসার এসে বলে, নার্ভাস হবেন না মিস্টার ক্লেইন, আমরা কিছু সাধারণ ইনকোয়ারি করব। আমার নাম ডান স্মিথ। তো ক্লেইন অফিসারদের সাথে কিছু ফর্মাল আলোচনা করে যে ওয়েলচার নায়াকি আসলে সুইসাইড করেছিল নাকি তা কারো সাজানো নাটক ছিল। অফিসাররা এটা নিশ্চিত করে যে সেটা সুইসাইডই ছিল। লিওনার্ড ক্লেইনের ডায়েরিটা পড়ে বলে, একটা বিষয় পড়ে আমার খুবই আজব লাগছে। তুমি এখানে এরকমটা কেন লিখেছো যে যারা ওটা পড়েছে তারা সকলেই মারা যাবে, যার মধ্যে আমিও বাদ যাব না, আমাকেও মরতে হবে। এর মানেটা কি আমাদের ব্যাখ্যা করবেন মিস্টার ক্লেইন? এগুলো শুনে তো ক্লেইনও হতভম্ব হয়ে যায় আর বলে, আমি জানি না, আসলেই আমি কিছু জানি না। কেন যেন আমার কিছুই মনে পড়ছে না, বিশেষ করে সাম্প্রতিক ঘটনাগুলো। আপনি হয়তো বিশ্বাস করবেন না, কিন্তু বিষয়বস্তু মনে রাখার জন্য আমি সর্বদাই আমার ডায়েরির হেল্প নিয়ে থাকি। ডান স্মিথ বলেন, তুমি 27 জুন মিস্টার গভর্নর বাড়ি গিয়েছিলে। শুনেছি তখন থেকেই তার রিভলভার গায়েব। আশা করছি তা এখানেই পাওয়া যাবে। ক্লেইন বলে, হ্যাঁ, সেটা স্টোভে আছে। এটা বলেই কাল রাতের ঘটনাটা অফিসারদের এক্সপ্লেইন করে, যে আমার যখন মাঝরাতে ঘুম ভাঙে তখন আমি নিজেকে এরকম অবস্থায় পাই।
দেখে মনে হচ্ছিল আমি সুইসাইড করার এক ব্যর্থ চেষ্টা করেছিলাম। এরপর থেকেই আমি সাম্প্রতিক ঘটনাগুলো মনে করতে পারছি না, কিন্তু আকস্মিকভাবে আমার দেহের কোনো ক্ষতি হয়নি। অফিসার বলেন ঠিক আছে, কিন্তু তোমার অবশ্যই একজন এক্সপার্টের মাধ্যমে ফিজিক টেস্ট করাতে হবে। সে অবশ্য তোমার ভুলে যাওয়া স্মৃতিগুলো ফিরিয়ে আনতে সক্ষম। এটা বলেই অফিসার চলে যেতে থাকেন। লিওনার্ডো উঠে বলে তো চলো যাওয়া যাক। সকলেই বাহিরে চলে আসে, যেখানে ক্লেন গাড়িতে ওঠার আগে গভীর চিন্তায় চলে যায় যে সে তাদের সাথে যাবে কি যাবে না। তখনই পেছনে সরু গলি দিয়ে একটা বাচ্চা রুটি চুরি করে পালাতে থাকে, যাকে ডান স্মিথ ধরে সেই বেকারি মালিকের হাতে তুলে দেয়। আর এই সুযোগে ক্লেন সেখান থেকে পালিয়ে যায়। সে দৌড়ে গলির পর গলি, রাস্তার পর রাস্তা ছুটে যেতে থাকে। অতঃপর একটা বিল্ডিং এর পেছনে কভার নিয়ে ধীর গতিতে সামনে আগাতে থাকে। হঠাৎ সে নোটিস করে ওপর থেকে কেউ একজন তার উপর পানি ঢেলে দিয়েছে। পানি আসতে দেখে সে তার হাত দিয়ে ফেস কভার করে দাঁড়িয়ে পড়ে, কিন্তু আশ্চর্যজনকভাবে কিছু সময় পার হওয়ার পরও সে ভেজেনি। যা দেখে সে ওপরে তাকায় আর দেখে টাইম এন্ড স্পেস সেখানে ফ্রিজ হয়ে গিয়েছে। সাথে গ্র্যাভিটেশনাল ফোর্সে চারিপাশে থাকা আসবাবপত্রগুলো হাওয়ায় ভাসতে থাকে। এগুলো দেখে ক্লেন বুঝে যায় যে এখানে একজন বেয়ন্ডার আছে। সে দ্রুত গতিতে সামনের দিকে ছুটে যেতে থাকে, কিন্তু রাস্তার ইটগুলো তার পথের বাধা হয়ে দাঁড়াচ্ছিল। এতে ক্লেন দিশেহারা হয়ে কখনো ডানে তো কখনো বামে কন্টিনিউয়াসলি ছুটে যেতে থাকে, আর সামনে থাকা দেয়ালে লেগে আটকা পড়তেই যাবে, কিন্তু কোন রকম সে পাশ কাটিয়ে সরু গলি ধরে বেরিয়ে যায়। আর সামনে একটা গ্যারেজ দেখে কোনো কিছু না ভেবেই ওতে উঠে বসে আর চালকও গাড়ি স্টার্ট করে দেয়। কিছুটা পথ যাওয়ার পর যখন চালককে থামতে বলা হয়, তখন তো আর চালক থামে না, কেননা সে ছিল অফিসার ডান স্মিথ। সিন কাট হয়। আমরা ক্লেনকে একটা ঘরের সামনে দেখি, যেখানে ডান স্মিথ দাঁড়িয়ে তার ইন্ট্রোডাকশন দিয়ে বলে, আমি একজন নাইট ওয়াকার। তো মিস্টার ক্লেন, রাতের আধারে আমরা এতটাই শক্তিশালী যা আপনি কল্পনাও করতে পারবেন না। এটা বলেই তার আশেপাশে থাকা সমস্ত বস্তু ভেঙে গুড়িয়ে যায়, আর তা এক শুনশান ইলিউশনারি ঘাটির রূপ নেয়। ওখানে লাল চাঁদ দেখে ক্লেন ভাবে এটা অবশ্যই একটা স্বপ্ন। তখনই পেছন থেকে কেউ একজন তার মুখ চেপে ধরে আর কানের কাছে এসে ফিসফিসিয়ে বলে, আমি আলতো ভাবে সব করব, তাই বেশি নড়াচড়া করো না। আমরা দেখি ভূত বা ডাইনি প্রজাতির কেউ একজন তার টেন্টিকলসের সাহায্যে ক্লেনকে কভার করে ফেলে। কিছুটা সময় ব্ল্যাঙ্ক স্পেসে অতিবাহিত হয়। অতঃপর যখন ক্লেনের চোখ খুলে, তখন সে নিজেকে এক আলাদা ডাইমেনশনে আবিষ্কার করে, যেখানে সে তার বাবা মাকে দেখে। তখনই সেই ডাইনিটা আবারও ক্লেনকে ডাকে আর বলে, তোমার স্মৃতি থেকে কিছু অংশ মুছে যেতে পারে, কিন্তু তা তোমার ব্রেনের গভীরে কোথাও না কোথাও স্টোর হয়ে আছে। ভাবো ক্লেন, গভীরভাবে চিন্তা করে দেখো, তুমি আন্তিগোনাস ফ্যামিলির সেই নোটবুক কোথায় লুকিয়েছো? উত্তরে ক্লেন শুধু একটা কথাই বলে, আমি জানি না। ডাইনি আবারও জিজ্ঞাসা করে, 27 জুন ওয়েলচের বাড়িতে কি হয়েছিল? ওয়েলচ এবং নায়া কেন সুইসাইড করলো? আর তারা যখন মারা যাচ্ছিল তখন তুমি কি করছিলে? এটা বলতেই তার হাতে একটা রিভলভার চলে আসে, যা সে প্রথমত ডাইনির দিকে তাক করে, কিন্তু আশ্চর্যজনকভাবে সে রিভলভারটা তার নিজের মাথায় তাক করে নিজেই নিজেকে শুট করে। আবারও কিছুটা সময় ব্ল্যাঙ্ক স্পেসে অতিবাহিত হয়। ক্লেইনের হোশ ফিরে, যেখানে সে ডান স্মিথ ও সেই ডাইনের রূপ নেওয়া বেয়ন্ডার মেয়েটাকে দেখে, যে বলছিল এখানে একটা বিষয় তো স্পষ্ট যে সে নিজেই নিজেকে শুট করেছিল, কিন্তু আশ্চর্যের বিষয় এটা যে সে এখনো বেঁচে আছে, তবে তার স্মৃতি থেকে একটা অংশ সম্পূর্ণরূপে মুছে গেছে, যেখানে ওয়েলচ এবং নায়ার কোনো অস্তিত্বই নেই। ডান স্মিথ বলে, আন্তিগোনাস ফ্যামিলির সেই ডায়েরি এখনো পাওয়া যায়নি, এর মানে তোমার উপর থেকে বিপদ এখনো কাটেনি। আমরা তোমার বেবি সিটার্স না যে সব সময়ই তোমাকে প্রোটেক্ট করতে আসবো, তবে তুমি চাইলে আমাদের অর্গানাইজেশন জয়েন করে একজন বেয়ন্ডার হতে পারো। তো এক গাধা রহস্য ও ভরপুর সাসপেন্সের সাথে আজকের এপিসোডটা এখানেই শেষ হয়ে যায়। পর্বে কিছু বিষয় ক্লিয়ার না, যেমন ক্লেইনের কাছে কোন ধরনের পাওয়ার্স আছে, সে কি বেয়ন্ডারদের
পাওয়ারস পজেস করে নাকি অন্য জগতের কোনো এক অন্য অজানা পাওয়ারস পজেস করে, এসব জানতে আপনাদের দেখতে হবে নেক্সট এপিসোড। বাট দুঃখের সাথে বলতে হচ্ছে যে নেক্সট এপিসোড হয়তো আর আসবে না। যদি আসেও তা আমার ভয়েস আপনারা আর শুনতে পাবেন না। আমি আমার ইন্ট্রোডাকশন দিচ্ছি। আমি ডক্টর স্টোন সিজন 4 এন্ড সুপার কিউব কভার করা ভয়েস আর্টিস্ট। সাথে আমার ফেলিয়ার প্রজেক্ট অর্ব ছিল, ওটাও আমিই কভার করেছিলাম। তবে আপনারা 99% এটা শিওর থাকতে পারেন যে এই ভিডিওটা আমার ভয়েসে করা লাস্ট ভিডিও। তবে চ্যানেলের বর্তমান এডিটর ব্লু লকের 2টা এপিসোড ভয়েস কভার করেছে, সেগুলো হয়তো নেক্সট আপলোড করা হতে পারে, বাট আমার ভয়েস আপনারা শুনতে পাবেন না। তো যারা গত 3 মাস আমার ভয়েসে করা ডাম পার্ট সহ্য করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আমি সুপার কিউব বা বাকি সিরিজগুলো মাঝপথে ছেড়ে যেতে চাইনি, তবে আমি এটা রিয়েলাইজ করতে পেরেছি যে আমার ভয়েস আর্টের এই চ্যানেলে কোনো প্রয়োজন নেই। সবশেষে অ্যানিমে এক্সপ্লোরার বিডি চ্যানেলের সাথে এখন পর্যন্ত থাকার জন্য আপনাদেরকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। বিদায়।